তো আমাদের প্রথমেই যে ব্যাপারটা আপনারা হচ্ছে ভাষা মানেই বুঝতে পারতেছেন হয়তোবা আমাদের বাংলা ভাষার কথা বলতেছি, তাই তো? আমরা যে ভাষায় আপনারা শুধু শুনে যাবেন, প্রশ্ন থাকলে শুধু বলবেন। আমাদের এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, এটা অনেক দিনের ইতিহাস। আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষে আমি যদি মনে করি যে আপনারা একটু খেয়াল করবেন, আমি যদি ভারতবর্ষটাকে চিন্তা করি, ভারতবর্ষে যারা বসবাস করতেন তাদেরকে আমরা অনার্য বলতাম। এবার যারা ইউরোপীয় যে কান্ট্রি গুলো আছে, পাশ্চাত্যর যে দেশগুলো আছে, তারা কিন্তু আমাদের থেকে সংস্কৃতি কালচারে অনেকটা এগিয়ে ছিল, যাদেরকে বলি আমরা হচ্ছে আর্য, অর্থাৎ জ্ঞানী বা শিক্ষিত লোক। তো অনার্যদের মধ্যে কারা ছিল? অস্ট্রিক, দ্রাবিড়, বর্তনীয়, ককেশীয়, মঙ্গোলীয়, এই এরা ছিল হচ্ছে ভারতবর্ষে বসবাস করতো। পরবর্তীতে আর্যরা ভারতবর্ষে আগমন করলো। আগমন করার পর ওদের কৃষ্টি, ওদের কালচার, ওদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, আরোপ করা হলো। তো ব্যাপারটা হচ্ছে তখন যে ব্যাপারটা হলো, আর্য এবং অনার্যের মিশ্রণে একটা জাতি তৈরি হলো, যেটাকে বাঙালি জাতি বলি আমরা, যেটাকে আমরা আমাদের যে জাতি হিসেবে আমরা সংকর, মানে অর্থাৎ অনেকগুলা জাতির মিশ্রণে বাঙালি জাতি গঠিত। ইতিহাসটা আমি কেন বলতে চাচ্ছি আমি বলি আপনাকে। বাংলা ভাষাকেও সংকর ভাষা বলা হয় এই জন্যে, যুগে যুগে অনেকেই আসছে, ইংরেজ, ডাচ, ওলন্দাজ যারা আসছে তারা হচ্ছে তাদের ভাষাটা আমাদেরকে দিয়ে গেছেন। এই সমস্ত ভাষার সমন্বয়ে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে, সুতরাং ভাষাটাও আমাদের সংকর ভাষা। এবার আমাদের এই বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটা আমি আপনাকে যে বিষয়গুলো বলবো, আমি আপনাকে বলি, আপনাদের মূল যে বিষয়গুলো একদম পড়তে হবে, এগুলা টেকনিক্যালি আপনি কি করে মনে রাখবেন, এই জায়গাগুলোতে আমি একটু ফোকাস করার চেষ্টা করব। প্রথমেই যে একটা ভাষা গোষ্ঠী আপনি পাবেন সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। একটু ভালো করে খেয়াল করবেন, প্রথমেই যে ভাষা গোষ্ঠীর নাম পাবেন সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো মানে হচ্ছে ভারতীয়, ইন্দো মানে হচ্ছে ভারতীয়, পাশাপাশি ইউরোপীয় তো বুঝতেই পারতেছেন, ইউরোপীয় কান্ট্রিগুলা, ইউরোপীয় দেশ যারা ছিল। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দুটি শাখা ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য শাখা ছিল, দুটি শাখা ছিল, একটা হচ্ছে ক্যান্তুম, একটু ভালো করে খেয়াল করবেন, ক্যান্তুম, আর একটা শাখা ছিল হচ্ছে শতম। একটা ছিল কেন্তুম আর একটা হচ্ছে শতম। এইবার আমাদের কিন্তু কেন্তুম পড়তে হবে না, কারণ হচ্ছে কেন্তুমের সাথে আমাদের ভাষার কোনো সম্পর্ক নেই। শতম থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। সেহেতু আপনি দেখেন শতমের পরবর্তী স্তর ভারতীয় আর্য। আমি একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইয়ে আপনি দেখবেন এটা অনেক বড় করে দেয়া আছে। এখন আমার কথা হচ্ছে আমি শুধু ঠিক এতটুকু দিব যে জায়গাগুলো আপনার প্রয়োজন, মানে আপনার পরীক্ষায় আসবে যেগুলো, হ্যাঁ, আমি সবটা এখানে আপনার আলোচনা করার কোনো দরকার নেই। আপনার সহজার্থে শুধু যেগুলো প্রয়োজন, যে প্রশ্নগুলো আসবে সেই জায়গাটা আমি ফোকাস করার চেষ্টা করব। তো শতমের পরবর্তী স্তরেই আপনি পাবেন হচ্ছে ভারতীয় আর্য। দেখেন, ভারতীয় আর্য, ভারতীয় আর্য ভাষার পরবর্তী স্তরে পাবেন হচ্ছে আপনি প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষাকে পাবেন। দেখেন, ভারতীয় তার মানে কি, সময়ের বিবর্তনে প্রথম যে ভাষা গোষ্ঠী ছিল বাংলা ভাষার, যে আদি জননী, আদিম ভাষা গোষ্ঠী, সেটার নাম ছিল ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীটা দুটো শাখা ছিল, কেন্তুম এবং শতম। শতমের পরবর্তী স্তর হচ্ছে ভারতীয় আর্য, ভারতীয় আর্যের পরবর্তী স্তর হচ্ছে প্রাকৃত। এখানে আপনাদের জানার জন্য বলে রাখি, প্রাকৃতর পাশাপাশি আরেকটা ভাষা ছিল, সেটা ছিল সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা, যেটাকে আমরা তৎসম বলে থাকি। এবার মনে রাখবেন, আমাদের বাংলা ভাষায় প্রায় 44% শব্দ কিন্তু সংস্কৃত ভাষা থেকে আগত। ঠিক আছে? এবং সংস্কৃতের যারা পণ্ডিত ছিলেন তারা মনে করেন যে বাংলা ভাষার জন্ম সংস্কৃত থেকে, কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা বাংলা ব্যাকরণবিদ যারা আছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার, সুকুমার রায়, তারা এটা বলেছেন যে মূলত সংস্কৃত নয়, প্রাকৃত ভাষা থেকেই আমাদের বাংলা ভাষার জন্ম। এবার এটা রেফারেন্সটা কি, আসলে সংস্কৃত ভাষায় তখনকার শিক্ষিত মানুষ কথা বলতো, প্রাকৃত ভাষাটা ছিল সাধারণ মানুষের ভাষা। সাধারণ মানুষের ভাষা ছিল প্রাকৃত ভাষা, এবং সংস্কৃত ভাষাটা ছিল লিখিত ভাষা। ফলে আমাদের মূলত বাংলা ভাষার বিবর্তন যে আসছে, বাংলা ভাষাটা যে আসছে মূলত প্রাকৃতের পরবর্তী স্তরে। এবার এখান থেকে দুইটা প্রশ্ন আপনাদের কিন্তু আসবে, আমি আপনাকে বলে রাখি। প্রাকৃতকে, প্রাকৃতের দুইটা রূপ আছে, একটা গৌড়ীয়, একটা হচ্ছে মাগধী প্রাকৃত, আপনারা হয়তো বা জানেন। তো একটা ব্যাপার হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, যেটা গৌড় অঞ্চলের প্রাকৃত ভাষা ছিল, গৌড়ীয় প্রাকৃত, একটু ভালো করে খেয়াল করবেন,
আবার আরেকটা ছিল হচ্ছে মাগধী প্রাকৃত, আরেকটা ছিল হচ্ছে মাগধী প্রাকৃত। আপনারা একটু নোট করে নেবেন বিষয়গুলো, অবশ্যই অবশ্যই একটু নোট করে নেবেন। এবার ঘটনা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম, এটা কার মত? এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই মতটা কার আসলে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখেন, এবার মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম, এটা কে বলছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা কিন্তু আপনার প্রশ্ন আসবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আপনাকে প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলো যেভাবে আসবে আমি আপনাকে বলি। প্রথমেই বলবে যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয়। আপনাকে অ্যান্সার করতে হবে ইন্দো ইউরোপীয়। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ইন্দো ইউরোপীয়র কোন শাখা থেকে বাংলা ভাষার জন্ম, আপনাকে বলতে হবে শতম। তারপর আপনি বলবেন বাংলা ভাষা কোন ভাষা থেকে জন্মগ্রহণ করেছে, প্রাকৃত নাকি সংস্কৃত? ডেফিনেটলি প্রাকৃত। এবার প্রাকৃতর একটা পরবর্তী স্তর আছে, সেটা হচ্ছে অপভ্রংশ। অর্থাৎ প্রাকৃত ভাষাটা একটা সময় গিয়ে বিকৃত হয়ে যায়, যেটাকে ওনারা নাম দিয়েছেন অপভ্রংশ। অপভ্রংশের পরবর্তী একটা স্তর আছে, সেটার নাম হচ্ছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী, একটু ভালো করে খেয়াল করবেন, বঙ্গ কামরূপী। এবার বঙ্গ কামরূপীর পরবর্তী যে স্তরটা আছে সেটা হচ্ছে বাংলা ভাষা। ঠিক আছে, এবার বুঝতে পারছেন আপনারা বিষয়টা? ইন্দো ইউরোপীয়, শতম, ভারতীয়, আর্য, প্রাকৃত, অপভ্রংশ, বঙ্গ কামরূপী, তারপর বাংলা। এবার শুধু কি বাংলা জন্মগ্রহণ করেছে? বাংলা ভাষার সঙ্গে আমাদের আরো কয়েকটি ভাষা জন্মগ্রহণ করেছে, অর্থাৎ সৃষ্টি হয়েছে। তার মধ্যে হচ্ছে অহমিয়া বা অসমিয়া, অহমিয়া বা অসমিয়া, ওড়িয়া, উড়িয়া বলে আবার ওড়িয়াও বলা হয়। এই ভাষাগুলা কিন্তু বাংলা ভাষার সহোদর। এই ভাষাগুলোর জন্ম হয়েছে মূলত হচ্ছে এইভাবে। আমরা আমাদের মূল ফোকাসের টপিক ছিল বাংলা ভাষা। এখন এই যে সিকোয়েন্সটা, আপনি এই এতটুকু জায়গা মনে রাখবেন। যদি বাংলা ভাষা থেকে আপনার কোনো প্রশ্ন আসে, বিশ্বাস করেন আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, আরেকটা কথা বলি, আপনারা হচ্ছে আপনারা যে জবের জন্য আপনারা প্রত্যাশী, এই জায়গাগুলোতে কিন্তু ফোকাসিং টপিক গুলা দেওয়া হয়, এমন কোনো টপিক দেওয়া হয় না যে টপিকটা আপনাকে বিপদে ফেলবে। তাহলে এই জায়গাটা আপনি কেমন করে মনে রাখতে পারবেন? একটা শর্ট শর্ট একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু আপনি পুরোটাই মনে রাখতে পারবেন। ঠিক আছে, এবার আমি শর্ট টেকনিকটা আপনাকে একটু লিখে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, একটু খেয়াল করেন, এই জায়গাটা তো আপনারা বুঝতে পারছেন, একটু খেয়াল করবেন। এই যে ট্রিক্সটা আমি লিখে দিচ্ছি, এটা একটু মনে রাখবেন। দেখেন, দেখেন, আপনি একটা শর্ট টেকনিক লিখে নেন, এই জায়গাটাই কিন্তু আপনার পুরোটাকে মনে রাখতে সাহায্য করবে। আপনি মনে রাখবেন শুধু এই ট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের ইউনিক বিষয়, এটা মনে রাখবেন। ইসবার প্রকৃত গৌরীমা, ইসবার প্রকৃত গৌরীমা অপরবঙ্গের, অপরবঙ্গের বাংলায় থাকে। এটা একটু মুখস্থ করে ফেলবেন। এই জায়গাটা যদি আপনি মনে রাখতে পারেন যে ইসবার প্রকৃত গৌরীমা অপরবঙ্গের বাংলায় থাকে, এই জায়গাটা আপনি মনে রাখবেন। তার মানে হচ্ছে, তাহলে এই জায়গাটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে বাংলা ভাষা সম্পর্কিত কোনো সমস্যায় আপনারা পড়বেন না। দেখেন, রস্যইতে কি মনে আছে? ইন্দো ইউরোপীয়। রস্যই হচ্ছে ইন্দো ইউরোপীয়, অর্থাৎ বাংলা ভাষার আদি ভাষা গোষ্ঠী, আদি জননী হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়র পরে হচ্ছে আমরা পড়ছিলাম শতম, ইন্দো ইউরোপীয় পরবর্তী স্তর পড়েছিলাম শতম। তারপর হচ্ছে ভারতীয় আর্য, ভারতীয় আর্য, ভারতীয় আর্যের পরবর্তী স্তর হচ্ছে প্রাকৃত। এবার প্রাকৃতের দুইটা স্তর ছিল, একটা ছিল হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, আর একটা ছিল হচ্ছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত, প্রাকৃতর পরবর্তী যে স্তরটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে অপভ্রংশ। অপভ্রংশের পরবর্তী স্তর ছিল বঙ্গ কামরূপী, তার পরবর্তী স্তর ছিল বাংলা।